আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আমরা এই কোর্সে বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গদ্য, প্রত্যেকটি পদ্য এবং নাটক উপন্যাস ধরে ধরে লাইন বাই লাইন পড়িয়ে তোমাদের সকল কনফিউশন দূর করার চেষ্টা করে যাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে একুশের গল্প, এবং একুশের গল্প বাংলা প্রথম পত্রের গদ্যের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প। তো আমরা এটা পড়তে যাচ্ছি এবং এটা সম্পর্কে যত খুঁটিনাটি তথ্য আছে সকলে আজকে ক্লাসে আলোচনা করব। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এরকম এডুকেশনাল জিনিসপত্র আপলোড করে তোমাদের পড়াশোনা করতে যাতে সুবিধা হয় সেই চেষ্টা করে থাকি, যার ফলে এই সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে রেখো। পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে ওখানেও নোটিফিকেশন অন করে রাখো। বা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। একুশের গল্প জহির রায়হান। জহির রায়হান সম্পর্কে আমরা একটু পড়বো। জহির রায়হান কিন্তু বাংলার দেশের খুবই বিখ্যাত একজন লেখক। তো তার সম্পর্কে যদি না পড়ি, আসলে এই গল্পের থেকে জহির রায়হান সম্পর্কে পড়াটা মনে হয় আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ তার যে হিস্ট্রি, তার যে ডেডিকেশন, তার যে আত্মত্যাগ, বাঙালি জাতি এটা সবসময় তাকে স্মরণ করবে। জহির রায়হান 1935 সালে 19 আগস্ট ফেনী জেলার মোজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি হচ্ছে 1935 সালে 19 আগস্ট ফেনী জেলার মোজপুর গ্রামে জন্ম। তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। একজন ছোট গল্পকার, ঔপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। তিনি মূলত মধ্যবিত্ত জীবনের উপকার, তাহলে তার চারপাশের মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনার চিত্র তার রচনাকে সমৃদ্ধ করে। সমাজের বৈষম্য অসঙ্গীতের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ। হাজার বছর ধরে বরফ গলা, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাগুন, এইগুলো আসলে তার খুবই বিখ্যাত উপন্যাস। বাংলা দেশের একজন খ্যাতিনামা চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের পরিচিত। মুক্তিযুদ্ধকালে জহির রায়হান বিজয় লাভের অল্পকাল পরেই 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন এবং তাকে শহীদ করা হন। তার লাশও পাওয়া যায়নি আসলে। এবার আমরা একটু শব্দ তো টিকা পড়ি, কারণ শব্দ তো টিকাতে অনেক অজানা অজানা শব্দ থাকে যেগুলো আমরা আগে পরে কোথাও দেখিনি। তাছাড়া এখান থেকে জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। উদ্বিগ্ন, উদ্বিগ্ন মানুষের দুশ্চিন্তাগ্রস্ত, উৎকণ্ঠিত, ব্যাকুল, ত্রন্দা, বিস্মার, নিন্দ্রার আবেশ বা ঘোর, ঘুমের ঝোঁক, ঘুম ঘুম ঘাব, বিস্ময়, আশ্চর্য, চর্মোদ্ভাব। পাশাপাশি হচ্ছে ওস্তাদ, গুরু, শিষ্য, শিক্ষক। অ্যানাটমি জীববিজ্ঞানের একটি ক্ষেত্র যা জীবদেহের গঠন শনাক্তকরণ বা ঝর্ণার বর্ণনার সাথে অ্যানাটমি বলে। স্কেলিটন, কঙ্কাল। স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল, স্কাল মানে মাথার খুলি, অর্থাৎ বার্নার্ড মানে হচ্ছে ইংরেজিতে জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাট্যকার ও সমালোচক ছিল। এবার আমরা একটু মূল আলোচনা যাই। মূল আলোচনা যাওয়ার আগে কথা হচ্ছে, যদি এইগুলো তোমাদের পিডিএফটা লাগে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেঞ্জারে অর্থাৎ পেজে নক দিবে, ওইখানে আমি তোমাদের দিয়ে দিব। এবং পাশাপাশি যদি একটু কষ্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো একটা টাইম লিঙ্ক দেওয়া আছে, ওইটা থেকে তোমরা চাইলে ডাউনলোড করে পড়তে পারো। তো চলো আসলে এখন আমরা মূল যে পড়া সেটা শুরু করি। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলে ভাবিনি কোনোদিন। তপু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, 4 বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে দেখবো বলে স্বপ্নে কল্পনা করিনি, সেই অপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর আমার সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু একটু তন্দ্রা আসে খুব, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা শিউরে ওঠে, ভয়ে জড়সড় হয়ে যায়, লেপের ভিতর দেহটা ঠক করে কাঁপে। দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই, খবর পেয়ে অনেকেই দেখতে আসে, অবাক হয়ে তাকে দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। 2 বছর আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খবর আমরা রাখতাম। সত্যি কি অবাক কাণ্ড দেখো তো, কে বলবে যে এ ও তপু? ওকে চেনাই যায় না। ওর মাকে ডাকো, আমি হলপ করে বলতে পারি ওর মা ওকে চিনতে পারবে না। ওকে সারাদিন কি করে জটলার এক পাশ থেকে রাহাত নিজের মতো বলে, চেনার কোনো উপায় থাকলে তো চিনবে। এই অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আমরা কেমন যেন আনমনা হয়ে পরিক্ষণকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেওয়ার জন্য। সারাদিন এখানে সেইখানে পই পই করে ঘুরে বিকালে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি, তখন রীতিমতো ভাবনায় পড়লাম, এখন কি করা যায় তাহলে বলো তো? ওদের একজনকে পাওয়া গেল না। আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে। বিছানার উপর
ধপাস করে বসে রাহাত বলল, ওর মা মারা গেছে মারা গেছে। আহা, সেবার এখানে গড়াগড়ি দেখি কান্নাকাটি না, তপুর জন্য কেঁদেছিলেন তিনি। ওর কান্না দেখে আমার আর নিজের চোখে পানি চলে আসে। বউটার খবর, ওর কথা বলো না। আর রাহাত মুখ বাঁকালো। অন্য আর একজন জায়গায় বিয়ে করছে। সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা? তপুকে ভালোবাসো নাজিম বিড়বিড় করে বলে উঠল চাপা স্বরে। সানু বলল, বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? বলে তপুর দিকে তাকালো সানু। আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর ওপর। সত্যি কে বলবে এর 4 বছর আগে সেই তপু, যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো। সবসময় তার দিক তাকাতে ভয়ে আমি রিক্ত হিম হয়ে আসে কেন। 2 বছর সে আমাদের সাথে ছিল। আমরা ছিলাম 3জন, আমি, অপু এবং তপু এবং রাহাত। তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট, কিন্তু বয়সে ছোট হলেও কি হবে, ওই ছিল একমাত্র বিবাহিত, অর্থাৎ সব থেকে ছোট হলেও আমাদের সার্কেলের ভিতর বা ফ্রেন্ড সার্কেলের ভিতর ও আসলে বিবাহিত ছিল। কলেজে ভর্তি হবার বছরখানেকের পরে রেনুকে বিয়ে করা, তার তপুর ওয়াইফের নাম হচ্ছে রেনু। সম্পর্কে মেয়েটি এত আত্মীয় হতেন। দোহারা গরম ছিপছিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো এখানে। ও এলে আমরা চাঁদা তুলে চা এনে মিষ্টি এনে খাওয়াতাম বা খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো। তপু ছিল গল্পের রাজা, যেমন হাসতে পারতো ছেলেটা তেমনই গল্প করার ব্যাপারও ছিল ওস্তাদ। যখন ও গল্প করতে শুরু করতো তখন কাউকে কথা বলার সুযোগ দিত না। সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম সেদিন, সেই হোৎকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল, ওই যে লোকটা বলেছিল সে বার্নাস্ট হবে, অর্থাৎ পরশু রাতে মারা গেছে একটা ছ্যাঁকড়া গাড়ির তলায় পড়ে। আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, ও মারা যাওয়ার পরের দিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে। রুনি মেয়েটার খবর জানতো। সে কি রুনিকে চিনতে পারছো কি না? শহরের সেরা নাচিয়ে ছিল, আজকাল অবশ্য রাজনীতি করছে। সেদিন দেখা হলো রাস্তায়। আগে তো পাটকাঠি ছিল, এখন বেশ মোটাসোটা হয়েছে, অর্থাৎ দেহের গড়ন বোঝাচ্ছে। দেখা হতে এই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো। বিয়ে করেছে শুনে জিজ্ঞেস করলো, বউ দেখতে কেমন হয়েছে, এবার তুমি এসো। কথা বলতে শুরু করলে আর যেন আর ফুরাতে চায় না। রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে। রেনু বলতো, আর বলবেন না, এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠতো। তবে তপু থামতো না। একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথা তুবড়ি ছোটাতো। সে থাকবে অন্যের কথা তোমরা শুনতে চাও না, নিজের কথাই বলি। ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না, গায়ে চলে যাবো। অর্থাৎ যে কথক তিনি আসলে ডাক্তারি পড়াশোনা করছেন। ছোট্ট একটা ঘর বাঁধবো, সাজাবো, আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না। পাশাপাশি একেবারে সাধারণ একটা ছোট ডিসপেন্সারি, আর কিছু না। মাঝে মাঝে একটা স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু, অর্থাৎ তপুর একটা স্বপ্ন দেখার সকল কিছুর অধিকার আছে, সেটা তপুরও ছিল। এতকালে মিলিটারি যাওয়ার শখ ছিল ওর, কিন্তু বরাত মন্দ ছিল। জন্ম খোরা, ডান পা থেকে বাম পা ইঞ্চি 2-1 ছোট ছিল ওর। তবে জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না। আমার জীবনটা ছিল যান্ত্রিক। কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম, তপু উঠতো সবার আগে। ও জাগতো, আমাদের দুজনকে উঠো, বোর হয়ে গেছে দেখছো না, অমন মোষের মতো ঘুমাচ্ছ কেন, ওঠো। গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু। মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো, দেখ বাইরের কেমন মিষ্টি রোদ উঠেছে, আর ঘুমিও না তো, উঠো। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করে দিত। অর্থাৎ তবু আসলে ও সকল কিছু আসলে সর্বগুণের ছিল। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম। তারপর দর্শনাগার স্নানাহার সেরে, স্নান ও আহার বোঝানো হচ্ছে সে ক্লাসে যেতাম। বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে। কোনোদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা, কোনোদিন বুড়িগঙ্গার ওপারে। যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূরে গায়েব ভেতরে হারিয়ে যেতাম আমরা। রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে। গিয়েও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা। অপু বলতো, দেখো রাহাত, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি, এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ, এ পথের যদি শেষ না হতো কোনোদিন, অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা। তুমি আবার কবি হলে কবে থেকে? ব্রু জোড়া কুচকা করে হঠাৎ প্রশ্ন করতো রাহাত। না না না, কবি হতে যাবো কেন, ইতস্তত করে বলতো তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্নের নাপতো তার, অর্থাৎ তার চোখে
অনেক স্বপ্ন ছিল, সেটাই আসলে এখানে বোঝানো হচ্ছে যে তার স্বপ্নের কোনো মানে একটা বালক হিসেবে একটা ছেলে হিসেবে যে তার যে স্বপ্নের কোনো সীমাবদ্ধতা ছিল না, এটাই বোঝানো হয়েছে ইতস্তত করে তো বলতো তপু। তারপর হচ্ছে তো আমরা তিনজন ছিলাম, আমি তপু রাহাত, বলাই হয়েছে আগে যে তারা একসাথে তিনজন থাকতো। ছড়ানো মাঠটাতে অগণিত, পাশাপাশি দিনগুলো বেশ কাটছিল, দেশগুলো বেশ কাটছিল। আমাদের কিছু অকস্মাৎ ছেদ পড়লো হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত ভিড় জমেছিল সেদিন ভোর হতে। রুদ্র রুদ্র ছেলেগুলো এসে জমায়েত হয়েছিল ওখানে, অর্থাৎ সকাল হতে আসলে ছেলেরা ওইখানে এসে সমঞ্জস্র হয়েছিল এবং তারা আসলে তাকে দেখতে এসেছিল। কারো হাতে প্লাকার্ড, কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ, আবার কারো হাতে লম্বা লাঠিটাই ঝুনালানো কয়েকটা রক্তাক্ত জামা, তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো আর কি যেন বলছিলেন নিজেদের মধ্যে। তপু হাত ধরে টান দিয়ে এলো, আমার এসো কোথায়, কেন ওদের সাথে। দেখুন চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে, এসো এসো। মিছিলে আমার পা বাড়ালাম, একটু পর পেছন থেকে রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসে। যা ভেবেছিলাম দৌড়ে এসে তবুর হাত চেপে ধরলো। রেনু, কোথায় যাচ্ছ তুমি? বাড়ি চলো। পাগল নাকি? তবু হাতটা ছাড়িয়ে নিল, তারপর বলল, তুমি চলো না আমার সাথে। না, আমি যাবো না, বাড়ি চলো। রেনু আবার হাত ধরলো। ওর কি বাজে বকছেন? রাহাত রেগে উঠলো এবার। বাড়ি যেতে হয়, আপনি যান, ও যাবে না। মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে রুদ্র দৃষ্টিতে এক পলক তাকালো রেনু, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দোহাই তোমার, বাড়ি চলো, মা কাঁদছেন। বললাম তো যেতে পারবো না, যাও। হাতটা আবার ছাড়িয়ে নিল তপু। রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বললাম, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান। কিছুক্ষণ ইতস্তত টলটল চোখে ফিরে গেল রেনু। মিছিলটা যখন মেডিকেল গেটের পেরিয়ে কার্জনের কাছাকাছি গেল, তিনজন আমরা পাশাপাশি আসছিলাম। রাজ স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে একটা মস্ত বড় প্লাকার্ড ছিল, তার উপর লাল কালিতে লেখা ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে অকস্মাৎ আমাদের সামনে লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো। চারপাশে কি ব্যাপার বুঝবার আগেই আমাদের দেখি প্লাকার্ডটা মাটিতে লুটিয়ে পড়লো। তপু কপালের ঠিক মাঝখানে গোল একটা গর্ত, আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে। তপু রাত আতনাট করে উঠলো। আমি তখন বিমুরের মতো দাঁড়িয়েছিলাম। দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে। আমরা এতটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না, দেহটা বরফের মতো জমে গিয়েছিল। আর তারপর আমিও ফিরে আসতে চিৎকার করে উঠলাম, রাহাত পালাও। কোথাও হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত। তারপর উভয় দীর্ঘ নিঃশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে। সে রাতে তপুর মা এসে গড়াগড়ি করে কেসে, রেনু এসেছিলেন পলক্ষীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিলেন, কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি। একটা কথা আমাদের দেখে বলেনি। রাহাত শুধু আমার কানে ফিস ফিস করে বলছিল, তবু না মরে আমি মরলেই ভালো হতো। কি অবাক কাণ্ড, দেখতো পাশাপাশি ছিলাম আমরা, অথচ আমাদের কিছু হলো না, গুলি লাগলো কিনা। তপুর কপালে কি অবাক কাণ্ড, দেখতো। তারপর 4টা বছর কেটে গেল। 4 বছর পর তবুকে ফিরে পাবো এই কথা ভুলই ভাবিনি কোনোদিন। তবু মারা যাওয়ার পর রেনু এসেছিল একদিন, মালপত্রগুলো সব নিয়ে গেল ওর। আর 2টো সুটকেস, একটা বইয়ের ট্রাঙ্ক, একটা বেডিং। সেদিনও মুখ ভার ছিল রেনু, কথা বলিনি আমাদের সাথে, শুধু রাহাতের দিকে এক পলক তাকে জিজ্ঞেস করছিল। ওর একটা গরম কোট ছিল না, কোটটা কোথায়? ওটা আমার সুটকেসে। ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত। এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাতে শেষ হলে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের, ওঠো তো, আর ঘুমিও না, উঠো। চোখ মেলে কাউকে দেখতে পেতাম না, শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটায় ব্যথায় উঠতো। তারপর একদিন তপস্বীটা নতুন ছেলেরা এলো একটা, সেই ছেলেটা বছরখানিক ছিল। তারপর এলো আরেকজন, আমাদের নতুন রুমে হাসি খুশি ভরা। সেদিন সকালে বিছানায় এসে অ্যানাটমির পাটা উল্টাচ্ছিল সে। তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটন স্কালটা বের করে দেখাচ্ছিল আর বইয়ের সাথে মিলাচ্ছিল, পড়ছিল। তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকে জিজ্ঞেস করলো, রাহাত সাহেব একটু দেখুন তো, আমার স্কালের কপালের মাঝখানের একটা গর্ত কেন? কি বললো? চমকে উঠে উভয়ে তাকালাম ওর দিকে। রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে, ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে। হ্যাঁ, কপালের মাঝখানে গোল একটা ফুটো। রাহাত তাকালো আমার দিকে, ওর চোখের ভাঁজ বুঝতে ভুল হলো না। তারা কল্পনা করেছিল এটা তপুর স্কালিটন বা ওই কঙ্কাল। বিড়বিড় করে বা পায়ের হাড়টা 2 ইঞ্চি করে ছোট হলো ওর। কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল হাতগুলো ঠকঠক করে কাঁপছিল ওর। একটু পরে উত্তেজিত গলায় চিৎকারে, বা পায়ের টিবিয়া ফেবুলটা 2 ইঞ্চিতে ছোট। দেখো দেখো, উত্তেজনা আমিও কাঁপছিলাম। স্কার্টার পরে স্কার্টার 2 হাতে তুলে ধরে রাহাত বলল, তপু, বলতে গিয়ে গলাটা ধরে এলো এর। অর্থাৎ এই যে আসলে কঙ্কালটা ছিল, এটাই ছিল তপুর কঙ্কাল। এবং ধারাবাহিকভাবে এই যে তার বন্ধুদের এটা চলে এসেছে, এবং এটাকে আসলে
4 বছর পর ফিরে আসা বলতে কিন্তু মানুষ রূপে ফিরে আসে না, এখানে বোঝানো হচ্ছে যে লাশ হয়ে এবং যে কঙ্কাল রূপে সে ফিরে এসেছে। 21-এর গল্প শীর্ষক ছোট গল্পটি, এবং আসলে এই গল্পটা পড়া কতটা আসলে মজা লাগছে বা কতটা আসলে মন থেকে তুমি কিন্তু তপুর জন্য ফিল করতে পারতেছো। আমি এখন পড়া শেষে আমি নিচে আসলে তপুর জন্য মনে হচ্ছে যে আসলে রাহাত, তপু এবং গল্প কথকের আমি একটা ফ্রেন্ড, আমি হয়তো বোধহয় চতুর্থ ফ্রেন্ড। এবং জহির রায়হানের লেখকের লেখা এরকম যে তুমি ওটা পড়বা মনে হবে যে তুমি ওটা চতুর্থ ক্যারেক্টার, মানে ওই যে ক্যারেক্টারগুলো গল্পে আছে তারপরে বাইরের ক্যারেক্টার আছে তুমি, এবং তুমি তাকে তোমার ওখানে উপলব্ধি করতে পারবে। প্রথমে যেরকম তুমি কীভাবে পড়তেছিল যে ওটা তোমার হয়তো বা এটা মানুষ অসুস্থ অবস্থায় ফিরে এসে, কিন্তু যখন সে মাথায় গুলি রেখেছে তখন সংশয় কাজ করছে যে মাথায় গুলি লাগা লোক তো ফেরত আসে না, কিন্তু তখন যে ফেরত আসলো যখন, এবং তখন ওই নতুন ছেলে স্ক্রিপ্টন বের করে মাথার ফুটার কথা বললো, তখনই কিন্তু তোমার আত্মা কেঁপে উঠেছিল। এবং সে ধারাবাহিকতায় যখন আসলে তাকে ছোট মাপা হলো এবং নিশ্চিত করা হলো এটা ও তপু, তখন কিন্তু আসলে তপুকে নিজের বন্ধুই মনে হয়েছিল। এবং এই ধারণাটির পূর্ণাঙ্গ ধারণা পেতে আমরা একটু পাঠ পরিচিতি পড়ি। 21-এর গল্প শীর্ষক ছোট গল্পটি জহির রায়হানের গল্প সমগ্র 1971 থেকে সংকলন 1952 সালে ভাষণের পটভূমিতে রচিত। এই গল্পে প্রতিফলিত হয়েছে প্রাণোচ্ছল সপ্তমান এক তরুণের আত্মত্যাগ। গল্পটিতে কথক নিজে একটি চরিত্র, অর্থাৎ এই গল্পে ঘটনা আমরা উপস্থাপক প্রথম পুরুষের জবায়নে কথকের সমতুল রাহাত, তপু এবং আরও দুটি চরিত্রকে আমরা সক্রিয় অংশগ্রহণ করতে দেখি। মূলত এই 3 বন্ধুর আন্তরিক সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ড ভেতরে এসেছে আন্দোলনকারীদের বাস্তবতা। তপু 21-এর গল্পের প্রধান চরিত্র। সে বিবাহিত, রেণু তার স্ত্রী, বাড়িতে আসেন বিদ্যমা, কিন্তু পারিবারিক সব কিছুর অপেক্ষা করে প্লাকার্ড হাতে তপু ছুটে যায় মিছিলে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে ভাষা আন্দোলন শহীদাংশে তপুর কবরের মাঝ বরাবর লেগেছিল গুলি। ছত্রভঙ্গ মিছিলের সামনে থেকে মিলিটারিরা তুলে নিয়ে যায় তার মৃতদেহ। ঘটনা ধারাবাহিকতার 4 বছর পর কলেজের হোস্টেলে একজন আবিষ্কৃত একটি কঙ্কাল, মাথার খুলির ফুটো আর বাম পায়ের টিবিয়া ফেবুলা দেখে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারে কঙ্কালটি প্রকৃতপক্ষে শহীদ তপুর, কেননা তার বাম পা ছিল ডান পা থেকে 2 ইঞ্চি ছোট। তপুর মতো অনেক প্রাণের বিশ্বের জন্য নিরন্তর সংগ্রামের মধ্যে অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার। শুধু তাই নয়, পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়ে উঠেছে বাঙালি মুক্তি সংগ্রামের প্রধান প্রেরণা। 21-এর গল্পের তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা প্রতীকী অর্থ বহন করে। এবং আমরা বুঝতে পারি জাতি ইতিহাসে বিরোধের মধ্যে মৃত্যু নেই, বারবার তারা ফিরে আসে প্রজন্মের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। এবং এই দ্বারা আসলে তপুর যে কঙ্কালটা, এটা কিন্তু আমাদের একটা মেসেজ দেয় যে এটা আমাদের মানুষ এখনও কিন্তু লড়াই করতে হবে, আমাদের কিন্তু লড়াইয়ের অন্তিম নেই। তো এই ছিল আজকের এই গল্পটি, এবং এই গল্পটি আসলে খুবই একটা হৃদয়স্পর্শী গল্প। তো জহির রায়হানের আসলে 21-এর গল্পটা পড়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এছাড়াও যদি আর কোনো প্রশ্ন থাকে এটাও কমেন্টে জানাবার, পাশাপাশি আমরা হয়তো গদ্যের আরেকটা ক্লাস আছে, ওইটা দিলে আমরা বাংলার গদ্য এবং এরপর ধারাবাহিক পদ্যের ক্লাসও দেওয়া হবে, এবং নাটক উপন্যাসের ক্লাস অলরেডি করাই দিয়ে দেওয়া হয়েছে হয়তো বা দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা ধারাবাহিকভাবে দেওয়া আছে এবং প্রতিদিনই ক্লাস দেওয়া হচ্ছে, যার কারণে তোমরা এগুলো একটু আপডেট থাকবা, যার ফলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন ডাউন করে দিবা, ফেসবুক পেজটা ফলো করে ওইখানে নোটিফিকেশন অন করে দিবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।